তো ধান চাষ করেই থাকেন, বিশেষত এই বোরোর সময়ে বোরো ধানের উপর বেশি আপনারা জোর দিয়ে থাকেন। বোরোতে লাভটা তো আপনারা বেশি তুলতে পারেন, ঠিক বললাম তো? তো যারা বোরো ধানের চাষ করছেন, একটা কথা মাথায় রাখুন, আপনারা শুনেছেন কি শোনেননি আমি জানি না, শুধু বোরো কেন, আমনের ক্ষেত্রেও ধান চাষে একটা নতুন মাত্রা, একটা নতুন দিগন্ত জুড়ে দিয়েছে। কথাটা হচ্ছে সুধা। কিন্তু কি এই সুধা? এই প্রসঙ্গে যিনি বলছেন, আসুন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আমাদের আমন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত অধিকর্তা সম্পদ রঞ্জন পাত্র। নমস্কার পাত্র সাহেব। নমস্কার রাম ভাই, শুরুতে আপনাকে স্বাগত। কৃষক ভাইদের সবাইকে আমার শুভেচ্ছা জানাই। প্রথমত বলি, আমরা কিন্তু বোরোতে ধান চাষ করি এবং মোটামুটি হেক্টরে 5 থেকে 6 টন যদি ফলন পাই, আমরা মনে করি যে খুব ভালো অনেক ফলন কিছু পেয়েছি, পেয়ে গেছি। অনেক পেয়ে গেছি। কিন্তু আপনারা কি জানেন, যখন আমরা বিদেশের দিকে তাকাই, অর্থাৎ ধরুন জাপান, ফিলিপিন্স এগুলো, হুম। তখন দেখবেন যে এই ফলনটা প্রায় 8 টন 10 টন এরকম ফলন হয়। তাহলে ওদের তুলনায় আমরা অনেকটা পিছিয়ে আছি। আমরা কেন পিছিয়ে আছি? পিছিয়ে আছি তার কারণ আমরা আমাদের চাষ পদ্ধতির মধ্যে কিছু ভুল করে থাকি। সেই ভুলগুলোকে আমি সংশোধন করে চাষটাকে আরো সুনিশ্চিত করে এবং কম খরচায় বেশি ফলন পাওয়ার যে পদ্ধতি উদ্ভাবন করেছি, সেটাই হচ্ছে গিয়ে সুধা পদ্ধতি। তাহলে সুধা হলো একটা সুনিশ্চিত ধান পদ্ধতি। বন্ধুরা, ধানের চাষ ও অধিক ফলন কিভাবে নিশ্চিত করা যায় এই পদ্ধতিতে, সে বিষয়ে পাত্র সাহেবের কাছে জানতে চাইব। প্রথমত কৃষক ভাইদেরকে আমি একটা জিনিস বলতে চাই, আমরা কিন্তু একটা ভুল করি, সেটা হচ্ছে যে ধানের চারা যেভাবেই হোক তৈরি হোক না কেন, আমরা মূল জমিতে লাগিয়ে ঠিক সার দিয়ে তাকে তৈরি করে নেব। এই ভ্রান্ত ধারণা থেকে কিন্তু আপনাদের বেরিয়ে আসতে হবে। আচ্ছা। একটা জিনিস জানবেন যে সুস্থ সবল স্বাস্থ্যবান চারাই কিন্তু অধিক ফলনের চাবিকাঠি। আপনি যদি চারাটাকে সুস্থ সবল তৈরি না করেন, তাহলে সেই চারার ফলন ক্ষমতা অনেক কমে যায় এবং আপনি তাকে মূল জমিতে যতই পরিচর্যা করুন, যতই সার দেন না কেন, তার ফলন ক্ষমতা সেই 5 টন 5.5 টনে গিয়ে আটকে যাবে। সুতরাং আপনাকে প্রথমে নজর দিতে হবে যে আপনি কিভাবে সুস্থ সবল ভালো চারা তৈরি করবেন। এটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ আপনি বলছেন তাহলে চারা তৈরি করা, সুস্থ সবল মানে ভালো বীজতলা তৈরি করা। তো বীজতলায় চারা যাতে ঠান্ডায় জখম না হয়, চারা যাতে নষ্ট না হয়, তার কি ব্যবস্থা থাকতে পারে? কিভাবে সেটা পাত্র সাহেব করা সম্ভব? প্রথমেই আমরা বলি, আমাদের কৃষক ভাইরা অত্যন্ত অভিজ্ঞ, তারা দেখেছেন যে এই শীতের সময় অনেক বেশি ধান লাগে, বীজ লাগে। ঠিক। গ্রীষ্মকালে যে পরিমাণ বীজ লাগে তার থেকে অনেক বেশি বীজ লাগে এবং এই সময় ধানকে ভেজানো, ধানকে জাগ দেওয়া, তাকে অঙ্কুরিত করা, সব ক্ষেত্রেই কৃষক ভাইদেরকে একটা সমস্যার মধ্যে পড়তে হয়। এবং শুধু তাই নয়, আপনাদেরকে তথ্য দিয়ে বলছি, এই সময় প্রায় 30% বীজ তার থেকে অঙ্কুরোদ্গম হয় না। সেই বীজটা আমাদেরকে ফেলে দিতে হয়। দেখুন, এখন 1 কেজি ভালো ধানের বীজ কিনতে গেলে আপনাদেরকে 50 টাকার বেশি খরচ করতে হচ্ছে। এবং শুধু তাই নয়, 1 একরের জন্য আপনারা প্রায় 20-25 কেজি বীজ সংগ্রহ করেন। কিন্তু আপনারা যদি সঠিক পদ্ধতিতে চারাকে ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে এবং বীজকে ঠান্ডায় এই কেন ভালো জার্মিনেশন হয় না, তার মূল কারণ কিন্তু ঠান্ডা। ধান হচ্ছে গিয়ে প্রধানত গ্রীষ্মকালীন ফসল। তাকে আমরা যখন জোর করে শীতকালে নিয়ে এসে তার বীজতলা তৈরি করছি বা ধান পোতাও হচ্ছে শীতের সময়, তারপরে যখন ধানটা বড় হচ্ছে, ফুল আসে, তখন কিন্তু গরম পড়ে যায়। কিন্তু এই যে প্রাথমিকভাবে ধানটা যখন আমরা বীজটাকে অঙ্কুরোদ্গম করব, তাকে বীজতলায় ফেলবো, তখন কিন্তু ঠান্ডা থাকলে বীজতলা জখম হয়ে যায়, বীজের অঙ্কুরোদ্গম ভালো হয় না এবং নানাভাবে চারা মরেও যায়। ফলে কৃষক ভাইরা যে চারা তৈরি করেন, চারাগুলো সরু সরু, এবং চারাগুলো সরু হওয়ার কারণে দেখা যায় যে কৃষক ভাইরা যখন জমিতে পোতেন, একসঙ্গে প্রায় 8টা-10টা করে চারা এক একটা গুছিতে পুঁতে দেন। এবং শুধু তাই নয়, যেখানে আন্তর্জাতিক ধান্য গবেষণা কেন্দ্র বলছে যে প্রতি বর্গমিটারে ম্যাক্সিমাম 16 থেকে 18টা গুছি, তার বেশি গুছি দিলে কিন্তু আপনি বেশি ফলন পাবেন না।
সেক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা কিন্তু প্রায় 35-40টা গুছি 1 বর্গমিটারে দিয়ে দেন। ইনডাইরেক্টলি কিন্তু পাত্র সাহেব বলে দিচ্ছেন যে আপনারা এই ভুলটা করছেন, তাই তো? ঠান্ডায় চারা যে জমে যাচ্ছে বা বসে যাচ্ছে, তো সেটা কি কোন রকম কোনো বাক্সে বা কোনোভাবে সেটা করা সম্ভব, যাতে করে ঠান্ডাটা থেকে রক্ষা পাওয়া যায় এবং চারাটা গঠন যাতে ভালো হয়, গড়ন যাতে ভালো হয়, যাতে পুষ্ট ভালো হয়? বীজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। হুম। সেই বীজ, ধানের বীজের মধ্যে দেখবেন অনেক ধান থাকে, যেগুলো ধানের বীজ থাকে যেগুলো একটু হালকা, ওজন কম, সেগুলোর থেকে কিন্তু চারা বেরোয় এবং মানে অঙ্কুরোদ্গম হয়। কিন্তু সেই চারাগুলো কখনোই হেলদি সিডলিংস দেয় না এবং সেখানে অধিকাংশ রোগের জীবাণু ওর মধ্যেই থাকে। ঠিক। সেই জন্য প্রথমে আপনাকে যে বীজটা এনেছেন তার থেকে অসুস্থ বীজগুলোকে বের করে ফেলে দিতে হবে। আচ্ছা। কি করবেন? খুব সহজ উপায়। আপনি একটা পাত্রে জল নেন, জল নিয়ে সেখানে প্রতি লিটার জলে 170 থেকে 180 গ্রাম যে নুন আমরা খাই সেই নুন গুলে নেন। গুলে নেওয়ার পরে তার মধ্যে ধানের বীজটা ফেলুন। দেখবেন যে আপনি দেখেছিলেন যে সব ধানটা বেশ চকচকে ভালো, কিন্তু দেখবেন তার মধ্যে প্রায় 10% ধান আপনার ভেসে যাবে, জলের উপর। জলের উপরে ভেসে যাবে। ওইগুলোই হচ্ছে খারাপ ধান। ওইগুলোকে তুলে ফেলে দেন, আর যেগুলো ডুবে গেল সেই ধানগুলোকে সংগ্রহ করুন। যেহেতু নুন জলে ফেলেছেন, সেটাকে তুলে এনে আবার ধুয়ে নেন, নাহলে নুন থেকে গেলে তো ক্ষতি হবে। এবং সেগুলোকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে ফেলুন। এতে হলো কি, আপনার প্রথম কাজটা সম্পন্ন হলো যে আপনি নিশ্চিতভাবে ভালো বীজগুলো সংগ্রহ করলেন। তারপরের ধাপ হচ্ছে গিয়ে, আমি তো বীজটা পেলাম, এই বীজের কিন্তু আমরা মানে প্রথমে একটা কাজ করব, সেটাকে শোধন করা, যেটা আপনারা ওষুধ দিয়ে শোধন করেন, এখানে কিন্তু আমরা নিউট্রিশন দিয়ে শোধন করব। কিভাবে? আপনি একটা থার্মোকলের বাক্স নেন। খুব সহজভাবে বলছে, মাছের দোকানে দেখেছেন যে থার্মোকলের বাক্সগুলো থাকে, মাছ, যে বাক্সগুলোতে বরফ দিয়ে মাছ আসে, আসে হ্যাঁ, বা ওই মাছের সাইজের একটা আবদ্ধ বাক্স করে বা রাখা তার হয়। থেকে একটু ছোট বাক্স হলেও কোনো অসুবিধে নেই। আপনি এরকম একটা বাক্স নেন, যার ঢাকনাটা কিন্তু ভালো থাকবে, ফাটাফুটো হলে হবে না। এবার আপনি সেই বাক্সের মধ্যে জল নেবেন। সেই জলটা কি না, জলের মধ্যে প্রতি লিটার জলে 20 গ্রাম হিসাবে জিঙ্ক সালফেট দেবেন। প্রতি লিটার জলে 20 গ্রাম হিসাবে জিঙ্ক সালফেট দেবেন। দিয়ে জলটাকে হালকা গরম করবেন, যাতে সেই গরমের মধ্যে হাত ডোবালেও আপনার হাতটা পুড়ে যাবে না, সেরকম গরম করে সেই জলটা ওই থার্মোকলের বাক্সে আপনি নেন। নেওয়ার পরে তার মধ্যে ওই যে জলটা ঝারিয়ে রেখেছেন যে বীজগুলো, সেই বীজগুলো ওর মধ্যে দিয়ে দেন। লক্ষ্য রাখবেন যে দ্রবণটা দিয়েছেন জলটা, তার মধ্যে যেন সম্পূর্ণ বীজটা সম্পূর্ণভাবে ডুবে থাকে। এবং জানেন তো আপনারা, ধান যখন মানে জল টানবে, সে খানিকটা ফুলবে, ফুলেও যেন ধানটা উপরে না উঠে জলের তলাতেই থাকে, সেইভাবে জল দেবেন। দিয়ে ওই জলটা তো ঈষদ উষ্ণ আছে, তার মধ্যে ধানের বীজটা ফেলেছেন। এবারে মুখে ঢাকনিটা দিয়ে ঢাকনিটাকে টাইট করে দেন, যাতে বাইরের ঠান্ডা বাতাস ভেতরে ঢুকতে না পারে আর ভেতরের গরম না বেরোতে পারে। এই অবস্থায় আপনি 30 থেকে 35 ঘন্টা রেখে দেন, ধানটা ওখানে ওই জিঙ্ক জলটাকে টানুক। এইবার যখন জলটা ও টেনে নিল, তার ফলে ধানটা একটু খানিকটা ফুলে যাবে এবং ধানটা পুষ্ট বেশি হবে। এরপরে জলটা ফেলে দিন, ধানটাকে বের করে আবার ধুয়ে নিন, কারণ জিঙ্ক সালফেট দ্রবণটা ওর গায়ে লেগে থাকবে, লেগে থাকলে পরবর্তীকালে ক্ষতি হতে পারে, সেই জন্য ধুয়ে নিন। ধুয়ে নেওয়ার পরে ওই বাক্সটাকে পরিষ্কার করে দিন, ধুয়ে তারপর ওর মধ্যে ওই ধানটাকে জাগ দিন। কিভাবে জাগ দেবেন? জাগ দেওয়ার পদ্ধতি তো আপনারা জানেন। নিচে একটা চট বিছিয়ে দেবেন, তারপরে ধানের ওই বীজগুলো যেটা ধুয়ে রেখেছেন দেবেন ওপরে, তারপরে আবার উপরে ভেজা চট চাপাবেন, তারপরে কিছু ভেজা খট্টর দিয়ে দেবেন। দেওয়ার পরে এরপরে কিন্তু বাক্সের মানে মুখ ছাড়িয়ে যেন উঁচু না হয়ে যায়, তারপরে বাক্সের ওপরে একটা প্লাস্টিক, স্বচ্ছ প্লাস্টিক, কিন্তু কালো প্লাস্টিক দিলে হবে না, স্বচ্ছ প্লাস্টিক দিয়ে বাক্সের মুখটা বেঁধে রাখুন এবং বাক্সটা রোদে রাখুন, যাতে সারাদিন বাক্সটা রোদ পায়। ওই স্বচ্ছ প্লাস্টিকের ভেতর দিয়ে রোদ যাবে এবং ভেতরে কিন্তু ওই যে ধানটা আপনি জাগ দিয়েছেন ওটা কিন্তু গরম হবে। এইভাবে বিকেল পর্যন্ত রেখে দেন। যখন আর সূর্যের তাপ বেশি নেই, তখন প্লাস্টিকটা সরিয়ে ওই ঢাকনিটা দিয়ে মুখটা আবার বন্ধ করে দেন। আবার পরের দিন একইভাবে ওটাকে ওই প্লাস্টিক ঢাকনাটা সরিয়ে প্লাস্টিক বেঁধে আবার রোদে রাখুন। এইভাবে 2 দিন রোদ খাওয়াবেন। তৃতীয় দিনের দিন সকালে যখন আপনি খুলে জাগ সরাবেন, দেখবেন প্রত্যেকটা বীজ সমানভাবে অঙ্কুরোদ্গম হয়ে গেছে। বাহ, তাহলে আমি একটু ছোট্ট করে কৃষক বন্ধুরা আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি, একটু জিস্ট দেখুন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো
আমরা বীজ শোধন বাছাই একটা হলো, জলে ভিজিয়ে বাছাই করে নিলাম। তারপরে যে শোধনের যে প্রক্রিয়াটা উনি বললেন, যে নিচের যেগুলো ডুবে গেল জলে সেইগুলোকে তুলে নিলাম। হ্যাঁ, সেইগুলোকে তুলে নিয়ে এবারে আমরা যখন ওই বাক্সে রাখবো, জিঙ্ক সালফেট 21%, অন্য কোনো কেমিক্যাল কিন্তু এখানে আমরা দিচ্ছি না, তাই তো? একদম। 24 থেকে 36 ঘন্টা। আরে ভাই, অত ঘন্টা টন্টা হিসাব করতে হবে না, 1.5 দিন রাখলে হবে। হ্যাঁ, 1.5 দিন, 1.5 দিন। হ্যাঁ, 1.5 দিন রেখে দেবেন। তারপর যা যা প্রকারগুলো উনি বললেন সেগুলো তো মনে আছে। তা আমার একটা প্রশ্ন এখানে আসছে, এই যে আপনারা তো প্রচুর পরিমাণে বীজ ব্যবহার করেন, তা এই যে পাত্র সাহেব বাক্সর কথা বললো, তাহলে কি বাজারটা তুলে নিয়ে আসতে হবে? মাছ বাজারের সমস্ত ওই কি বলে থার্মোকলের বাক্সগুলো একটু বলুন না হ্যাঁ, স্যার। এই প্রসঙ্গে বলি, কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের রাম ভাই বলেছেন। সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রথাগত পদ্ধতিতে 1 একরের জন্য প্রায় 20 কেজি বীজ ব্যবহার করি, 20 থেকে 25 কেজি বীজ বোরো সিজনে। এখানে কিন্তু এত বীজের প্রয়োজন নেই। এখানে আপনার 1 একরের জন্য 3 থেকে 4 কেজি বীজ লাগবে। যেটা আপনি 20 থেকে 25 কেজি বীজ ব্যবহার করতেন, সেই জায়গায় মাত্র 3 থেকে 4 কেজি বীজ ব্যবহার হলেই হয়ে যাবে। বাহ। এবং বুঝতেই পারছেন, 3 থেকে 4 কেজি বীজ ওই একটা বাক্সের মধ্যে খুব স্বচ্ছন্দে করা যাবে, কোন রকম সমস্যা হবে না। ঠিক ঠিক ঠিক। তাহলে তো আমি ভীষণই বাজে কথা বলে ফেললাম। হ্যাঁ, তাহলে সেটা দরকার নেই। না। মানে আপনি বলছেন 3-4 কেজিতেই সম্ভব। তাহলে বীজের খরচা কত কমে গেল পাত্র সাহেব, একটু বুঝিয়ে দিন। হ্যাঁ, আপনারা যদি একটু মোটামুটি বাজারে সার্টিফাইড বীজ কিনতে যান, কোন অবস্থা 50 টাকার কমে কেজি পাবেন না। ফলে বুঝতেই পারছেন, আপনার যদি মানে 20 কেজি বীজও আমি ধরি, তাহলে সে জায়গায় আপনার প্রায় 16 কেজি বীজ মিনিমাম বেঁচে যাচ্ছে। তার মানে 800 টাকা আপনি প্রথমেই কিন্তু বাঁচিয়ে নিলেন। এইবার কথা হচ্ছে যে থার্মোকলের ব্যবহার তো আমরা করলাম, এবার বীজ অঙ্কুরিত হলো, যে পদ্ধতির কথা আপনি বললেন যে পাটের, এবার বীজটা অঙ্কুরিত হলো, সেটা কৃষক বন্ধুরা ভালোই জানেন। কিন্তু বীজ তলায় চারা যখন আমি নেব, তখন ঠান্ডার হাত থেকে কিভাবে বাঁচাবো? কারণ ঠান্ডাটা কিন্তু পরে আসছে। ঠান্ডাটা তো থাকবেই, এবং এই সময় ঠান্ডার থেকে বাঁচাতে গেলে যেটা করতে হবে, প্রথম কথা হচ্ছে গিয়ে বীজতলায় ঠান্ডা প্রতিরোধী গাছের খাদ্য দিতে হবে। সেটা আবার কিরকম? হ্যাঁ, যেমন প্রথম কথা হচ্ছে গিয়ে জিঙ্ক যে কোনো প্রতিকূল পরিস্থিতির থেকে গাছকে বাঁচায়। ফলে এবং আমাদের এখানকার সমস্ত মাটিতে কিন্তু জিঙ্কের অভাব আছে। ফলে বীজতলাতে আপনি অবশ্যই জিঙ্ক সালফেট প্রয়োগ করবেন, এবং সেটার পরিমাণ কত হবে? প্রতি শতকে 100 গ্রাম। ঠিক আছে, প্রতি শতকে 100 গ্রাম। বেশ। আর কি দেবেন? আমরা জেনারেলি প্রতি শতকে আমাদের যে মাত্রা আছে তাতে আমরা বলি যে 200 গ্রাম ফসফেট দিতে, কিন্তু এক্ষেত্রে কিন্তু বেশি দিতে হবে। এক্ষেত্রে কিন্তু দিতে হবে 400 গ্রাম ফসফেট, কারণ গাছকে আমাকে শীত প্রতিরোধী করতে হবে। 3 নম্বর কি? নাইট্রোজেন আমরা দেবো 100 গ্রাম প্রতি শতকে। এই 3টে সার, এবং তার সঙ্গে আরেকটা জিনিস মনে রাখবেন, চারা যদি বেশি হৃষ্টপুষ্ট হয়, তার শেকড়ও কিন্তু হৃষ্টপুষ্ট হবে একদম, তখন তুলতে কিন্তু অসুবিধা হবে। সেটা যাতে না হয়, তার জন্য বীজতলাতে প্রতি শতকে অন্তত 40 কেজি, পারলে 70-75 কেজি জৈব সার দেবেন। জৈব সার বেশি থাকলে চারা তুলতে কোনো অসুবিধা হবে না, সহজেই চারা উঠে আসবে। ফলে এই জৈব সার এবং তার সঙ্গে সঙ্গে জিঙ্ক, ফসফেট এবং নাইট্রোজেন, এই সারগুলো দিয়ে বীজতলা তৈরি করবেন। এবং বীজতলাতে বীজ বপনের পরে বীজতলাকে স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঢেকে দেবেন। এখানেও কিন্তু সেই বীজের মতোই একটা কথা বলি, যে এত বড় বীজতলা ঢাকবো কি করে। প্রথমত বলি, এখানে কিন্তু আপনি বীজ ফেলবেন মাত্র 3 কেজি থেকে 4 কেজি 1 একরের জন্য, যেখানে আপনারা 1 একরের জন্য 10 শতক জমিতে বীজতলা করেন, এখানে কিন্তু আপনাকে বীজতলা তৈরি করতে হবে তার অর্ধেক। এবারে প্রথাগত ভাবে অর্ধেক হলো, আমরা তো বলি যে 10 শতক বীজতলা করবেন, তাই না? সকলেই সেটা জানে। তো আপনি বলছেন 5 শতক করব, বেশ। এবার বীজের পরিমাণ হবে মাত্র 3 থেকে 4 কেজি, যেখানে প্রথাগত পদ্ধতিতে আমরা 20 কেজি পর্যন্ত যাই। তাহলে এখানে কিন্তু অনেকটা খরচের কথা কমিয়ে আনতে পারেন, সেটা পাত্র সাহেব উল্লেখ করেছেন। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, এত ছোট বীজতলা আর এত কম বীজের কথা আপনি বললেন, তাহলে কিভাবে 1 একর জমি রোপণ করা সম্ভব হবে, সেটা একটু বুঝিয়ে বলুন।
দেখুন বন্ধুগণ, সেটা হচ্ছে যে আমরা কিন্তু যখন মূল জমিতে চাষ করি সেখানেও আমাদের কিছু ভুল আছে। এক নম্বর হচ্ছে গিয়ে সরু চারার জন্য প্রতি গুছিতে আমরা 8টা-10টা করে চারা পুঁতি, এবং 1 বর্গমিটার জমিতে আমরা প্রায় 35 থেকে 40টা গুছি ব্যবহার করি। অর্থাৎ আমরা প্রায় 1 বর্গমিটারে যে সংখ্যক চারা প্রায় 300-350 চারা ব্যবহার করি, যেটা অত্যন্ত আননেসেসারি, কোনো প্রয়োজন নেই। সে জায়গায় এই পদ্ধতিতে উৎপাদিত চারা এতটাই শক্ত, সমর্থ এবং মোটা চারা তৈরি হয় যে প্রতি গুছিতে 1টার থেকে 2টো চারা দিলেই যথেষ্ট, এবং প্রত্যেক বর্গমিটারে গুছির সংখ্যা যেন 16 থেকে 18-র বেশি না হয়। অর্থাৎ আপনারা যেটা 35 দেন সে জায়গায় 16 থেকে 18টা, এবং প্রত্যেক গুছিতে 1টা বা 2টো দিলে দেখা গেছে যে 25টা চারাতে 1 বর্গমিটার হয়ে যায়, যেখানে ওখানে 300 চারা লাগে। আচ্ছা, এখানে আমাদের হাতে সময় কিন্তু পাত্র সাহেব কম, আমরা মাত্র বোধহয় 5-7 মিনিট কথা বলতে পারবো, তাই তার মধ্যে যতটুকুন বলা সম্ভব এইটুকুন একটু বলুন। এই যে সুধা পদ্ধতির কথা আমরা এত বলছি, সুধা আমার বারে খুব ভালো লাগে সুধা কথাটা, মানে সুনিশ্চিত ধান। আর ধান ছাড়া আমরা বাঙালি বাঁচবো কি করে? হ্যাঁ, মাছে ভাতে বাঙালি। তা যদি মাছ পুকুরে না থাকে আর ধান জমিতে না হয় তাহলে তো হলো, হ্যাঁ, মাথায় হাত। তাহলে এই সুধা পদ্ধতিতে চারা যে আমরা তৈরি করছি সেটা এত সুস্থ সবল কি করে হচ্ছে, আর রোপণের পরে দ্রুত জমিতে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে কি করে? প্রথম কথা বলি যে আপনি যে বীজটা ফেললেন, বীজটা ফেলার পরে ওপরে কিন্তু স্বচ্ছ প্লাস্টিক দিয়ে বীজতলায় ঢাকনা করে দেবেন, যাতে চারাগুলো বাইরে ঠান্ডা হাওয়াতে জখম না হয়। এইভাবে 8 থেকে 10 দিন ওই ঢাকনাটা থাকবে। 8 থেকে 10 দিন পরে আপনি দিনের বেলা ঢাকনা সরিয়ে গাছকে রোদ খাওয়াবেন, রাতে আবার ঢেকে দেবেন। এইভাবে যখন 15 দিনের চারা হয়ে যাবে তখন আর ঢাকনা দেওয়ার দরকার নেই, এবং মোটামুটি ভাবে 20 থেকে 25 দিনের মধ্যে চারা আপনার রেডি ট্রান্সপ্লান্টিং এর জন্য, যেটা আপনাদের লাগতো প্রায় 40 থেকে 45 দিনের চারা। ঠিক এই, হ্যাঁ, এটা গেল 1 নম্বর। 2 নম্বর, মূল জমিতে যখন লাগাবেন, যেহেতু এটা স্বাস্থ্যবান চারা এবং এর মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ অনেক বেশি, ওই যে আপনি ফসফেট ডবল দিয়েছেন তার জন্য গাছের মধ্যে সঞ্চিত শক্তি বেশি আছে, জিঙ্ক দেওয়ার জন্য গাছের মধ্যে উৎসেচকের পরিমাণ বেশি আছে। ফলে এই চারা যখন তুলে নিয়ে গিয়ে আপনি মাত্র 1টা বা 2টো করে গাছ অনেক দূরে 25 সেন্টিমিটার 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দূরে পুঁতে দেবেন, দেখবেন ওই চারার তার ভেতরে যে সঞ্চিত শক্তি আছে, যেটা আপনি যে চারা তৈরি করেন তার মধ্যে কিন্তু সঞ্চিত শক্তি নগণ্য থাকে। ফলে সেটা প্রায় 8-10 দিন লেগে যায় সেটা সবুজ হতে, কিন্তু এই চারা যখনই আপনি পুঁতে দেবেন পরের দিন থেকেই দেখবেন গাছ সবুজ হতে শুরু করেছে। ফলে এখানেও আপনার 10 দিন কিন্তু মূল জমিতে সময়কাল কমে যাবে। আচ্ছা, বেশ, আমরা যে আজকে আলোচনা করছি, বললাম যে সুধা ভীষণ ভালো লাগে। সুধা, সু মানেই তো ভালো, হ্যাঁ, তো একটু বলুন এর মূল বৈশিষ্ট্যগুলো একটু সুবোধদের বলুন। আমি খুব সংক্ষেপে মূল বৈশিষ্ট্য, সুস্থ সবল স্বাস্থ্যবান চারা তৈরি করুন যার মধ্যে শক্তি বা এনার্জি লেভেল খুব বেশি থাকবে। মূল জমিতে সেই চারা 1টা বা 2টো গুছিতে দিয়ে এবং 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, অর্থাৎ প্রত্যেক বর্গমিটারে 16টার বেশি যেন গুছি না পড়ে, লাগাবেন। তাতেই আপনি প্রচুর ফলন পাবেন। এবং মূল জমিতে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে এটা অনুখাদ্য স্প্রে করতে হয়, সেটা পরবর্তীকালে যখন সময় পাবো আমরা বলে দেবো। কিন্তু এইটা যে লাগাবেন, এতেই কিন্তু আপনার যে পাশকাঠিগুলো তৈরি হবে, প্রত্যেকটা পাশকাঠিতে বড় বড় শীষ আসবে এবং ধানের সংখ্যাও বেশি থাকবে, এবং আমরা যেটাকে বলি বন্ধা পাশকাঠি, সেই সংখ্যাটা প্রচুর পরিমাণে কমে আসবে। আপনারা দেখবেন যে আপনারা যে পদ্ধতিতে চাষ করেন, সেই ধান লাগানোর পরে যখন গাছ মোটা হয়ে যায় চারিদিকে, তখন তুলে দেখবেন প্রায় 40-45টা পাশকাঠি থাকে, কিন্তু আলটিমেট ধান শীষ আসে 8টা-10টা, তার বেশি আসে না। অর্থাৎ তাহলে বাকিগুলো সবই বন্ধা পাশকাঠি আর জমিতে ঘাস, একই ব্যাপার। কারণ যে খাওয়ার খেলো ফলন দিল না। কিন্তু এই পদ্ধতির মূল মন্ত্র হলো ওখানে বন্ধা পাশকাঠির সংখ্যা নগণ্য হয়ে যাবে। এই পদ্ধতিতে মূল জমিতে চাষ করতে গেলে এই যে অনুখাদ্য কিভাবে প্রয়োগ করা হবে, বা ইউরিয়া বা তো অনুখাদ্য নয়, ওখানে তো ইউরিয়ার মিশ্রণের কথা আজকাল তো খুব বলা হয়, যে আজকাল বলা হয় না যে ইউরিয়া তুমি এমনিতে জমিতে স্প্রে করো, ন্যানো ইউরিয়ার ব্যবহার এসে গেছে। তো ওগুলো যদি একটু বলেন, তারপরে অবশ্য আমি একটা ভালো জায়গায় যাব, আগে এটা শুনে নিই আপনার কাছে। আচ্ছা, প্রথম কথা বলি, মূল জমিতে তো লাগিয়ে ফেললেন,
কিন্তু আপনাদেরকে তো প্রথমেই বলেছি যে ধান চাষের জন্য জিঙ্ক হচ্ছে অমৃত, এবং আমাদের এখানকার মাটিতে জিঙ্ক এবং বোরনের অভাব আছে। এবং সব থেকে সস্তায় যদি জিঙ্ক প্রয়োগ করতে চান, জিঙ্ক কিন্তু মাটিতে দেবেন না, তাহলে কিন্তু ফসফেটের অনেক অপচয় হয়ে যায়। আপনি জিঙ্ক সালফেট, যেটা 21% জিঙ্ক, সেটা প্রতি লিটার জলে 2 গ্রাম দেবেন। ডাইসোডিয়াম অক্টাবোরেট অর্থাৎ 20% বোরন, সেটা 1 গ্রাম দেবেন, এবং 15 গ্রাম দেবেন ইউরিয়া। এই তিনটেকে একসঙ্গে মিশিয়ে 2 বার গাছে স্প্রে করবেন। একবার হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম পাশ কাঠি আসার সময়, আর একটা হচ্ছে কাজ থোড় আসার আগে। এই 2 বার প্রয়োগ করলেই আপনার আর কোন রকম কোন অনুখাদ্য জমিতে প্রয়োগ করার প্রয়োজন হবে না। তো প্রশ্নটা হচ্ছে, এই যে পদ্ধতিতে কৃষক বন্ধুরা কখন বীজ রোপণ করবেন, ফসল কাটাকাটি এই যে বিষয়গুলো আছে অন্যান্য? হ্যাঁ, ছোট্ট করে বলছি। দেখুন, প্রথাগত পদ্ধতিতে যেখানে প্রায় 140-45 দিন লেগে যায় বোরো ধান করতে, এই পদ্ধতিতে কিন্তু সে জায়গায় তার থেকে প্রায় 1 মাস কম লাগে। ফলে ন্যাচারালি আপনি কিন্তু অনেক দেরিতে বীজ ফেলতে পারেন, এবং জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত আপনি এই পদ্ধতিতে বীজ ফেলতে পারেন, এবং সেই চারা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে রোপণ করে ফেলুন। তাহলে দেখবেন সেটা এপ্রিলের শেষ কিংবা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনার ধান উঠে যাবে। সঙ্গে নিশ্চিতভাবে বলতে পারি 7 টন পার হেক্টর আপনি ফলন পাবেন। বা আর একটু লাস্ট কথা পাত্র সাহেব আপনার কাছে জানতে চাইবো যে দেখুন, আমি সকলেই জানি চাষের কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। তাতে করে কৃষক বন্ধুরা, হ্যাঁ কিছু ভুলভ্রান্তি আছে, কিন্তু তা সত্ত্বেও মুনাফা তো কমে যাচ্ছে। তাই এই যে সুধা আমরা করছি, তো সুধার প্রতি যেন একটা ভালোবাসা হয়ে গেছে, ব্যাপারটা এরকম লাগছে আমার। তো এই বড় চাষের ক্ষেত্রে এই সুধা পদ্ধতিতে আয় ব্যয়ের ব্যাপারটা একটু বলবেন না? হ্যাঁ, যে প্রথমত চাষিরা কেন করবেন? বলি, শুরুতেই যেটা আপনাকে বলেছিলাম যে 800 টাকা তো বীজেই বাঁচিয়ে ফেলেছেন। একদম। এই পদ্ধতিতে প্রায় গড়ে 15% খরচা কম হয়, আর 20% ফলন এমনিতেই বৃদ্ধি পায়। সুতরাং এবার আপনাদের নিশ্চয়ই আয় ব্যয় বুঝতে পারছেন যে 15% যদি আপনার খরচা কম হয়, 20% যদি ফলন আপনি বেশি পান, তাহলে আপনার পকেটে কত বেশি টাকা ঢুকলো। তাহলে আজকে আমরা কথা বলছিলাম সুধা পদ্ধতিতে বোরো ধানের বীজতলা তৈরি আর তার পরিচর্যাগত